আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও মনে করেন তিনি। এখন থেকে পাসপোর্ট তৈরিতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এ বিষয়ে জেলা প্রশাসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা, শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা ১ নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে, সরকারি কাজে আরো গতি আনতে হবে। এবার থেকে সাফল্য কর্মদক্ষতা অনুযায়ী জেলা র্যাঙ্কিং করা হবে। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সব কোনো চাঁদাবাজি নাই বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায় র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা, ১ নম্বর জেলাকে, ২ নম্বর জেলাকে, ৩ নম্বর জেলাকে, আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক। ডিসিদের পাঠানো ১,২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ৩০টি কার্য অধিবেশন এবং বিশেষ অধিবেশন হবে ৪টি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার পতন হলেও দেশ এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে দেশে এক ধরনের গড়িমসি চলছে যা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই নেতা। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানে গাজীপুর জেলার 5টি থানা থেকে সকাল 9টা পর্যন্ত কাপাসিয়া থানায় গেল রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া মহানগরের 8টি থানা থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজমকে গ্রেফতার করেছে পুলিশ। মুজিবনগর থানায় 5ই আগস্ট পরবর্তী দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গায় ডেভিল হান্ট অভিযানে 8 জন গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে 24 ঘন্টায় 7 জন গ্রেফতার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপনে ছিলেন।
চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে জুলাই আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায় ABM ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করলে তিনি আদেশ দেয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৫ এপ্রিল দাখিলের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার হন ABM ফজলে করিম চৌধুরী। চলতি মাসের ২৪ তারিখ পর বাজারে সয়াবিন তেলের কোনো সংকট হবে না বলে আশ্বাস দিয়েছে ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠানটিকে গ্রুপের পরিচালক শফিউল তসলিম। সকালের রাজধানী কাউরান বাজারে টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে তেল কোম্পানি, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি বলেন, ২২ ফেব্রুয়ারির মধ্যে আমদানি করা তেল চলে আসবে। ২৪ তারিখ পর বাজারে সরবরাহ স্বাভাবিক হবে। বৈঠকে সয়াবিন তেল সরবরাহ কমিয়ে দেয়া ও তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার ব্যাপারে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উপর দায়ে চাপান পাইকারি ব্যবসায়ীরা। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, তেল নিয়ে কারসাজিকারীদের কোনো ছাড় নয়। পেনিক তৈরি করেন না। আমাদের ২২ তারিখ রাত্রে থেকে জাহাজগুলো লাগবে। ২৪-২৫ তারিখে যদি ডিউটি দেওয়া যায়, ২৬-২৭ তারিখে থেকে পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই আমরা একমত হলাম। তো কোম্পানি সমূহকে নিজের গাড়িতে ওনারা নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন। বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গেল বছরের নভেম্বরে সাদা পোশাকে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানকে। ৩ দিন অচেনা জায়গায় রেখে করা হয় পাশবিক নির্যাতন, ঝুলিয়ে পেটানোর পাশাপাশি প্লাগ দিয়ে উপড়ে ফেলা হয় পায়ের ৮টি নখ। পরে পুলিশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৩ দফায় ১৯ দিনের রিমান্ডে এনে আবারও করা হয় নির্যাতন। এমনই রাষ্ট্রীয় নিপীড়নের চিত্র তুলে ধরছেন রফিকুল ইসলাম, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। আমার এই যে বুড়ো আঙ্গুলটা ডান পায়ের আর কি, এটা প্লাস দিয়ে টান মারছে। কণ্ঠে যতটুকু জোর ছিল, মানে আমি একটা ওইভাবে চিৎকার দিছে। এভাবেই আয়নাঘরের নির্যাতনের বিভীষিকাময় বর্ণনা দিচ্ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ২০২৩ সালের ৪ নভেম্বর রাজধানীর মহাখালী থেকে তুলে নেওয়া হয় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানকে। গাড়িতে তুলে জমটপি পরিয়ে নেওয়া হয় অচেনা স্থানে। এরপর টানা ৩ দিন আর দিনের আলো দেখেননি তিনি। এই ৩ দিনের স্মৃতি শুধুই নিপীড়নের। ৩ দিন যে এখানে রেখেছে, এর মধ্যে আমি ২ বার সেন্সলেস হয়ে গেছি। ওরা মোট ৮টা নখ আমার ক্ষতিগ্রস্ত করছে, কোনো কথাবার্তা ছাড়াই, কোমর থেকে পা পর্যন্ত। যে অফিসারের যে স্টাইলে মনে হয় মারল। ধুলানোর পরে যখন টর্চার করতেছিল, আমি একবার বলছি যে ওই সময় যে পানি খাবার, তো একজন আরেকজনকে বলছে যে মুখ খারাপ করে যে ওরে প্রসাব দেয়। উঠিয়ে নেয়ার ৩ দিন পর ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পরে ৩ দফায় রিমান্ডে আনা হয়। আপনার কোর্ট থেকে আনার পরের দিন, যেদিন নিয়ে আসতো ওই দিন রাত্রে টর্চার করতে পারে। বিচারক তার খাস কামরায় আমাকে এসে একটা গুন্ডা স্টাইলে বললো যে সাইন কর, আমি হত্যাকাণ্ড ঘটিয়েছি। এটার একটা বর্ণনা ওখানে। একটা রাষ্ট্র কতটা পচে গিয়েছিল এটা আমি সামনে থেকে কিছুটা দেখেছি। ৩ মাসেরও বেশি সময় পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমান। তবে এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন নির্যাতনের ক্ষত। এখনো এই কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অনেক জায়গায় এখনো দাগ আছে। এগুলি কেমন জানি ভিতরে চুলকায় আর কি, ঠিক আছে। এই দুঃস্বপ্ন প্রায় তাড়া করে বেড়ায় এবং অনেক সময় রাতে ঘুম ভেঙে যায়। শুধুমাত্র বিরোধী মতের রাজনীতির সাথে জড়িত থাকায় যে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছে, এমনটি আর কারোর সাথে হোক তা চান না আমান। আমি ব্যক্তিগতভাবে চাই না যে আমার সাথে যে ঘটনা ঘটছে এটা বিরোধী মতের কারোর সাথে ঘটুক। ছাত্রলীগের যারা আমার উপর হামলা করেছে, আমি তাদের উপর দিয়ে এমন কিছু, সেটা আমি চাই না। আইন শৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা এই অন্যায়ের সাথে জড়িত, তাদের সুষ্ঠু বিচার এবং আয়নাঘর নামক এই অপসংস্কৃতি থেকে দেশ মুক্তি পাবে, এমন প্রত্যাশা আমানের। এই আয়নাঘরগুলিকে প্রত্যেকটা আইডেন্টিফাই করে সেটা ধ্বংস করে দেওয়া হোক। এই ধরনের স্মৃতি কোনো জাতির প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।
বিশ্ব মানবতার শান্তি সমৃদ্ধি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা। দুপুর 12টার পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্থলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বিদেশি মেহমান সহ হাজারো মুসল্লি অংশ নেন মোনাজাতে। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় বিশ্ব ইজতেমার ময়দান সহ আশেপাশের এলাকা। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। मुसलमान के खून को कीमती बना दे, इसके माल की हिफाजत फरमा ले, इसके जान की हिफाजत फरमा ले, इसके आमाल की हिफाजत। এ বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী তুরাগতীর থেকে যুক্ত হচ্ছেন অরণ্য গফুর। অরণ্য, সমাপনী দিনে কেমন আয়োজন ছিল, কি বলছেন মুসল্লিরা, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, মাওলানা ইউসুফ বিন সাদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই তৃতীয় পর্বের তাবলিগি ইজতেমার সমাপ্তি ঘটেছে এবং এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু নিজের এলাকায় ফেরা শুরু করেছেন। তো আখেরি মোনাজাতে মূলত বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি আপনার প্রত্যেকের ব্যক্তিগত অপরাধ অনুশোচনা বোধ থেকে ক্ষমা চাওয়া এবং পরিবার আত্মীয় স্বজনের জন্য কল্যাণ কামনা, সুখ সমৃদ্ধি কামনা, অর্থনৈতিক শান্তি সমৃদ্ধি কামনা এবং পাশাপাশি সামাজিক যে বিশৃঙ্খলা রয়েছে, যে দিনই বিভিন্ন ফিতনা ফ্যাসাদ রয়েছে, সেই ফিতনা ফ্যাসাদ থেকে মুক্তি এবং পাশাপাশি বিশ্ব মুসলিম যে অনৈক্যের বেড়াজালে আবদ্ধ, সেই বেড়াজাল ছিন্ন করে যাতে একতাবদ্ধ হতে পারে মুসলমান বিশ্ব। বিশেষ করে আপনি জানেন যে তাবলিগের দুই গ্রুপ নিয়ে যে নানা রকমের ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা যদি ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যাপারগুলো কিন্তু মোনাজাতের মধ্যে ছিল এবং এই মোনাজাতটি শেষ হয়েছে মূলত ঐক্যের বার্তা দিয়েই। তো এরপরে যখন আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারাও মূলত বলেছেন যে তারা এই ইজতেমাতে আসেন মূলত সারা বছরে তারা কেমনভাবে চলবেন, কি কাজ করবেন, সেই হেদায়েতি নসিহত পাওয়ার জন্য, সেই অনুপ্রেরণা পাওয়ার জন্য এবং সেখান থেকে মূলত তারা এই এবারের সে যে অনুপ্রেরণাটি পেয়েছেন সেটা আগামী এক বছর বিভিন্ন যে চিল্লাতে যাবেন বা বিভিন্ন গাছতে যাবেন, তারা সেখানে এই ব্যাপারগুলো তুলে ধরবেন এবং মানুষকে দিনী মেহনতের জন্য উদ্বুদ্ধ করবেন, সবাইকে তাবলিগি দাওয়াতে কাজ করার জন্য এবং ব্যক্তিগত জীবনে আমল আখলাকের বাস্তবায়নের জন্য উদ্বুদ্ধ করবেন, এমন বক্তব্যই কিন্তু এই মুসল্লিরা দিচ্ছেন। তো সব মিলিয়ে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা এবছরের মতো শেষ হলো এবং সবার আমল আখলাক যাতে পরিশুদ্ধ হয় সেই প্রত্যাশা নিয়েই কিন্তু মুসল্লিরা বাড়ি ফিরছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঠামোতে পরিবর্তন দরকার, রক্ষক হয়ে ভক্ষক হলে চলবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই সংলাপে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমানের ঘোষিত 31 দফার বাইরে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে পারলে আগামীর বাংলাদেশের সফলতা পাবে বলেও মনে করেন তিনি। দলগুলোর মার্কার প্রতি এখনও ভোটাররা আকৃষ্ট হয় এমনটা জানিয়ে তিনি বলেন, দলের প্রার্থী হওয়া উচিত বিচক্ষণ, সৎ, উদার, আদর্শবান, জনগণের বন্ধু। দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, সেটা পরিবর্তন করতে না পারলে আজকে আপনি শিক্ষিত মানুষরা হয়তো অনেক কিছু উপলব্ধ করে, গ্রামে গঞ্জেও আমি দেখেছি শিক্ষিত মানুষ হলেও তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, এতদিন আমরা কষ্ট করেছি, এখন কেন কষ্ট করব। কাজে আমি রক্ষক হই আর ভক্ষক হই, রক্ষক হয়ে ভক্ষক হই, তাতেও আমার কিছু আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। মিটারে না চলার দাবি মেনে নেয় সড়কের অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি অটোরিকশা চালকরা। সকালে রাজধানীর রামপুরা সহ রাজধানীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভাড়া মিটারে না নেয়ার দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। এতে তীব্র যানজটের সঙ্গে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে বিআরটিএ তাদের দাবি মেনে নিলে সড়ক ছেড়ে দেয় তারা। সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। অবরোধের মুখে বিআরটিএ এ নির্দেশনা প্রত্যাহার করেছে। তবে এমন সিদ্ধান্ত আবার নেওয়া হলে অবরোধ, সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সিএনজি অটোরিকশা চালকরা। আমাদের দাবি মিটার ছাড়া আমরা চালাবো গাড়ি। আমরা এক জায়গায় রাস্তায় বাড়াইলে
আমাদের পুলিশ হয়রানি করে। এখন বর্তমান যে আইন পাশ করেছে 50,000 টাকার মামলা, 2008 সালের মিটার থেকে এই পর্যন্ত 50,000 টাকা মামলা হচ্ছে। কোনোটা ড্রাইভার মামলা দিলে পারে ভাঙাইতে পারবে? ভাঙাইতে পারবে না। মিটার বিহীন গাড়ি চলবে, যদি মিটার আবার চালু করা হয় আমরা পুনরায় আবার আন্দোলন করবো, মাঠে নামবো। চিঠিতে বলা আছে যে আগের যে অর্ডারটি সেটি বাতিল করা হলো। সেটা বাতিল করা হলো অর্থ হচ্ছে যে আপনি স্বাভাবিক আগে যেভাবে চলতো সেভাবে চলবে, এখানে কোনো জটিলতা নেই। কিছুক্ষণ আগে আমরা মেসেজ পেয়েছি যে বিআরটির পক্ষ থেকে সে আগের যে অর্ডারটি আদেশটি ছিল সেটি বাতিল করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই মুহূর্ত থেকে যদি মিটার কেউ না চালাতে পারে তাহলে মামলা হবে না, এটাই সরকারের সিদ্ধান্ত। ইতালি নিয়ে কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন করে 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে প্রতারক চক্র। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে কথা জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান মোজাম্মেল নামের এক প্রতারকের খপ্পরে পড়ে এজেন্সির মাধ্যমে বৈধভাবে 18 লক্ষ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর বিষয়ে চুক্তি হয়, কিন্তু পরে দুবাই হয়ে ইতালি নিয়ে নির্যাতন করে টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার বলছে প্রধান দালাল মোজাম্মেল হোসেন রাজনৈতিক মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার হলেও মানব পাচারের মামলা নিতে গড়িমসি করছে গুলশান থানা পুলিশ। দুবাই সে আমার ভাইকে 4-5 দিন রেখে ওইখান থেকে দালালের মাধ্যমে মিশর হয়ে লিবিয়াতে পাঠায়। সেখানে 10-15 দিন রাখার পর সে মাফিয়ার কাছে আমার ভাইকে বিক্রি করে দেয়। সেলের মেরালাম 25 লক্ষ টাকা দিতে হইব, 25 লক্ষ টাকা মিটমাট কর দালালের লগে। তা আমরা কি করবো, হ্যাঁ পরে এই টাকা দিতে হইব। বিশ্বাস উপরে করছি আর কি, বিশ্বাসে তো মানুষের সবকিছু হয়। কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিব ডক্টর ইমদাদুল্লাহ মিলন সহ ফ্যাসিস্ট আমলের অন্যান্য সচিবদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে রাজু ভাস্কর্যের সামনে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ভারতে পালালেও সচিবালয় থেকে আওয়ামী লীগ পালায়নি। সচিবালয় থেকে আওয়ামী লীগের আমলারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। এই সময় সরকারকে 7 দিনের মধ্যে ফ্যাসিস্ট আমলাদের অপসারণের আলটিমেটাম দেয়া হয়, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সংস্কারের একটা প্রক্রিয়া চলছে, কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের ভিতরে শেখ হাসিনার যে দোসর আমলারা রয়েছে তারা আমাদের বর্তমান সরকারকে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত করছে। ফ্যাসিস্ট আমলাদের যে কারণে আমাদের রাষ্ট্র সংস্কারে যে বাধাগ্রস্ত হচ্ছে, এই বাধাগ্রস্ত থেকে আমাদের মুক্তির জন্য এদের দ্রুত অপসারণ প্রয়োজন। দেশে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, তাই দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে দলের প্রত্যেক নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। গ্রাহকদের কথা মাথায় রেখে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সবসময় কাজ করে যায় মার্কেন্টাইল ব্যাংক। এবার তারই ধারাবাহিকতায় মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম MBL রেইনবোতে যুক্ত হলো RTGS, NPSB ও BEFTN পরিষেবা। এতে করে সহজে অন্য ব্যাংক থেকে তহবিল স্থানান্তর করতে পারবে গ্রাহকরা। সেই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ ও নগদীয় তহবিল স্থানান্তর করতে পারবে গ্রাহকরা। মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঘোষণা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ডক্টর তাপস চন্দ্রপাল। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, আদিল রায়হান সহ অনেকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বিমানে করে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শনিবার অভিবাসীদের বহনকারী মার্কিন উড়োজাহাজটি পাঞ্জাবের অমৃতসর
বিমানবন্দরে অবতরণ করে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমানে পৌঁছল ভারতে। এর আগে প্রথম দফায় 104 জনকে ভারতীয় অভিবাসীকে নিয়ে একই বিমানবন্দরে অবতরণ করেছিল মার্কিন সামরিক উড়োজাহাজ। জানা যায় আগামী কয়েকদিনের মধ্যে আরও 800 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতের অবৈধ অভিবাসী আছে প্রায় 20,000। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার পরিকল্পনা প্রকাশ করেছে আইসিসি। 16টি ডিজিটাল প্ল্যাটফর্মে 9টি ভাষায় এবার সম্প্রচার করা হবে। বাংলাদেশে 2টি টিভি ও একটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এবারের আসর। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ভিন্ন আয়োজনের পরিকল্পনা পাকিস্তান বিমান বাহিনীর। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কাঁটাতারের রাজনীতির বেড়াজালে শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে হতে যাওয়া এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সব উৎকণ্ঠা কেটে যাওয়ার পর এখন মাঠের ক্রিকেটের অপেক্ষা। তার আগে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মাঝে সম্প্রচার পরিকল্পনা প্রকাশ করেছে আইসিসি, যেখানে বড় চমকের নাম ডিজিটাল প্ল্যাটফর্ম। আইসিসির ইতিহাসে প্রথমবারের মতো 16টি ডিজিটাল প্ল্যাটফর্মে 9টি ভাষায় দেয়া ধারা বিবরণীতে এবার সম্প্রচার হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুধু তাই নয়, আইসিসির ম্যাচ সেন্টারে শোনা যাবে প্রতিটি ম্যাচের অডিও সম্প্রচার, যা হবে উইদাউট পে বা বিনামূল্যে। একই সঙ্গে আইসিসির ওয়েবসাইটে বল বাই বল কমেন্ট্রি পাওয়া যাবে। সাথে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে লাইভ রেডিও সম্প্রচারও করবে আইসিসি বিশ্বব্যাপী, যা শোনা যাবে বিনামূল্যে। ভারতে স্টার ও নেটওয়ার্ক 18 এর চ্যানেলগুলোতে দেখা যাবে খেলা। বিশ্বের 80টির বেশি অঞ্চলে আইসিসির টিভির মাধ্যমে খেলা দেখা যাবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তানের পিটিভি ও 10 স্পোর্টস খেলা সম্প্রচার করবে। অনলাইনে দেখা যাবে মাইকো ও তামাশা অ্যাপে। বাংলাদেশের টি স্পোর্টস ও নাগরিক টিভির সঙ্গে ডিজিটালি টফি অ্যাপেও খেলা দেখা যাবে। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্ন আয়োজনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। দেশটির বিমান বাহিনীর ফাইটার জেটগুলোর মাধ্যমে বিশেষ শো দেখা যাবে। তবে আয়োজনে কি কি থাকছে তা এখনো চমক হিসেবে রাখছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।